আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শাকিলস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। কনফিউশন ক্লিয়ারেন্স অ্যান্ড ইজি প্রিপারেশন ফর এসএসসি 2026 এর অংশ হিসেবে আজকে আমরা ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন এই ক্লাসটা করব। গত ক্লাসে তোমাদেরকে কনফিউশন ক্লিয়ারেন্স অ্যান্ড ইজি প্রিপারেশন এর অংশ হিসেবে ট্যাগ কোশ্চেন এবং রাইট ফর্ম অফ ভার্বের বিষয়গুলো দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে টপিক দেখব সেটা দেখো, ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন। আমরা আজকে দেখব মূলত যশোর বোর্ড 2025-এর একটা প্রশ্ন, অর্থাৎ যশোর বোর্ড 2025-এ এই প্রশ্নটা হয়েছে। ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন পড়ানোর আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার প্রয়োজন। সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন একটা সহজ গ্রামার, আমরা সবাই জানি, কিন্তু সহজ বলে এটাকে আমরা এড়িয়ে যাব এমন কিন্তু হবার নয়। কেননা যে বিষয়টা সহজ তা অন্তত পক্ষে একবার হলেও সুন্দরভাবে বাসা থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত, যাতে করে আমাদের সহজটাতে আমরা খুব ভালো আনসার করতে পারি এবং সম্পূর্ণ মার্ক আমরা ওঠাতে পারি। এভাবেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন সহজ তো অবশ্যই সহজ, এটা এ কারণে আমরা যেটা করব, এখানে প্রস্তুতিটাকেও খুব সহজভাবে নেব। আর সহজভাবে প্রস্তুতি নিতে হলে আমাদের যে বিষয়টা করা দরকার, এই গ্রামারটা আসলে মূলত প্র্যাকটিস ডিপেন্ডেন্ট একটা গ্রামার। এটাতে আমরা যত প্র্যাকটিস করব, অ্যাকচুয়ালি এই গ্রামারটাতে তত সহজে আমরা মার্ক তুলতে পারবো। তো এক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ থাকবে, এটা আমরা কয়েকটা না করে, অনেক বেশি সংখ্যক প্র্যাকটিস না করে আমরা কি করতে পারি, একটা দুইটা বা তিনটা বেশ কয়েকবার প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ একটা প্রশ্নই আমি যদি 5 বার প্র্যাকটিস করে যাই বা 5 বারের অধিকবার প্র্যাকটিস করে যাই, তাহলে দেখা যাবে যে কোথায় কোন চিহ্নটা ব্যবহার করতে হবে তা আমরা খুব সহজভাবেই মনে রাখতে পারবো। এ কারণে আমার মনে হয় যে কোনো একটা বোর্ড কোশ্চেন যদি তোমরা 4-5 বার করে যাও, তাহলে খুব সহজভাবে অন্য যে প্রশ্নই আসুক না কেন সঠিকভাবে উত্তর করতে পারবা। তো চলো আমরা দেখি আজকে যশোর বোর্ড 2025-এর প্রশ্নটা। চলো, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? আস্কড হাসান। I have never, but I long for visiting the place. I had an opportunity to visit the sea beach last year, said Hassan. How charming the scenery is. দেখো, আমরা যে প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটা পড়ে আমাকে প্রথমত বুঝতে হবে যে আসলে এটা ডিরেক্ট স্পিচ আছে নাকি ইনডিরেক্ট স্পিচ আছে। এই বিষয়টা আমাকে সর্বপ্রথম বুঝতে হবে। তো আমরা এখানে বেশ কিছু ট্রিক দেখব যে আসলে কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা ডিরেক্ট আছে নাকি ইনডিরেক্ট আছে। তো সেটা বোঝার জন্য আমরা প্রথমে যে বিষয়টার দিকে খেয়াল করতে পারি, তোমরা অবশ্যই রিপোর্টিং ভার্ব এই ওয়ার্ডটা সম্পর্কে জেনে থাকবা, যে রিপোর্টিং ভার্ব হিসেবে আসলে কারা থাকতে পারে। যেরকম আমি যদি রিপোর্টিং ভার্ব দু একটা লিখি, তাহলে দেখো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে যদি আন্ডারলাইন করি, দেখো যে আস্কড এই ওয়ার্ডটা একটা রিপোর্টিং ভার্ব। এরকম অনেক ওয়ার্ডগুলো থাকবে, যেরকম সেড থাকতে পারে, রিপ্লাইড থাকতে পারে বা রিপ্লাই থাকতে পারে, তারপরে মনে করো যে টোল্ড থাকতে পারে। এরকম এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। এতটুকু অংশ আমরা প্রত্যেকেই জানি যে এই ওয়ার্ডগুলো রিপোর্টিং ভার্ব। তো একটা স্পিচ যদি ডিরেক্ট হয়, সেখানে রিপোর্টিং ভার্বটা সব সময় সেন্টেন্সের শুরুর দিকে থাকবে। তার মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্বটা থাকবে। বাট এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করে থাকি, তাহলে দেখো একটা পুরা সেন্টেন্স রয়েছে, তারপরে রিপোর্টিং ভার্ব রয়েছে। তো যখন রিপোর্টিং ভার্ব এরকম সেন্টেন্সের মাঝের দিকে থাকবে বা সেন্টেন্সের শেষের দিকে থাকবে, তখন আমরা বুঝে নিব যে এই সেন্টেন্সটা অবশ্যই ডিরেক্ট স্পিচে আছে। কেননা ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বকে অবশ্যই কোথায় থাকতে হবে, একদম সেন্টেন্সের শুরুতে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই, তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা সেন্টেন্সের শুরুর দিকে থাকতে হবে। কিন্তু এখানে দেখো রিপোর্টিং ভার্বটা যেহেতু সেন্টেন্সের শেষের দিকে আছে, অতএব এই সেন্টেন্সটা কোনোভাবেই ইনডিরেক্ট হতে পারে না। এই সেন্টেন্সটা একটা ডিরেক্ট সেন্টেন্স এবং ডিরেক্ট স্পিচে এখানে আছে। তাহলে একটা সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচে থাকে, তাহলে মোটামুটি পুরো অংশটাই ডিরেক্ট স্পিচে থাকবে। বিষয়টা এমনই আসলে।
কারণ ডিরেক্ট আর ইনডিরেক্ট দুইটাকে হুবহু মানে দুইটাকে মিশিয়ে কখনো তোমাকে প্রশ্ন করা হবে না, হয় ডিরেক্ট স্পিচ থাকবে অথবা ইনডিরেক্ট স্পিচ থাকবে। তাহলে আমি কি বললাম যে যখন রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শুরুর দিকে না থেকে সেন্টেন্সের শেষে অথবা সেন্টেন্সের মাঝে থাকবে, তখন খুব সহজেই বুঝে নেব যে এই সেন্টেন্সটা অবশ্যই এখানে যে প্রশ্ন করা হয়েছে এই স্পিচটা ডিরেক্ট স্পিচ আছে। আর ইনডিরেক্ট হলে অবশ্যই কোথায় থাকতো তা আমরা বলে ফেলেছি। তাহলে যেহেতু এটা ডিরেক্ট স্পিচ, তাহলে চলো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা কিভাবে এটার পরিবর্তন করব। অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন মার্কগুলা আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখি চলো। যখনই একটা সেন্টেন্স ডিরেক্ট হবে আমাকে অবশ্যই পড়ে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আসলে এই সেন্টেন্সগুলো কে বলছে আর কে শুনছে এবং কে কতটুকু বলছে। এই বিষয়টা যদি আমরা ভালো করে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের অ্যান্সার সহজভাবে হবে এবং সঠিকভাবে হবে। তাহলে চলো যদি আবার পড়ি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার আস্কড হাসান, আই হ্যাভ নেভার গন দেয়ার। তাহলে খেয়াল করো এখানে যে এতটুকু অংশ আছে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছো? আস্কড হাসান, হাসান জিজ্ঞেস করলো, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু হাসানের, হাসান জিজ্ঞেস করতেছে। ওকে, হাসান যেহেতু জিজ্ঞেস করতেছে তাহলে এই সেন্টেন্সটা হাসানের, অতএব এই সেন্টেন্সটার শুরুটা আমরা ইনভার্টেড কমা দিব এবং এই সেন্টেন্সটার যে শেষ সেখানে কি করব, সেখানেও আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো যে ইনভার্টেড কমা আমাদেরকে ব্যবহার করতে হবে। সরি, টেকনিক্যাল এরর, পিন পয়েন্ট দেখো তো কলম একটু ডিস্টার্ব করতেছে। তাহলে এখানে কী হবে, ইনভার্টেড কমা দিয়ে শেষ করব। তো এখানে আরেকটা যে বিষয়টা বলার, এটা অবশ্যই মাথায় রাখবা তোমরা, যে মাঝে মাঝে এমন হতে পারে, অর্থাৎ এখানে ইনভার্টেড কমার ব্যবহার করার নিয়ম হচ্ছে একজন ব্যক্তির উক্তি যদি একসাথে দুইটা তিনটা থাকে তাহলে দুই তিনটাকেই এক ইনভার্টেড কমার ভেতরে রাখবো, অর্থাৎ এখান থেকে এর ভেতরে রেখে দেবো। কিন্তু যদি এমন হয় যে রিপোর্টিং ভার্ব মাঝখানে আছে, এ পাশেও তোমার হচ্ছে ডিরেক্ট স্পিচ আছে এবং ওই পাশেও ডিরেক্ট স্পিচ আছে, তখন কি করব, এই পাশের অংশটাকেও একটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, আবার ওই পাশের অংশকেও আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। যদি নিচে এমন সেন্টেন্স আসে তাহলে আমরা অবশ্যই দেখে ফেলবো। দেখো নিয়মটা তখন বিস্তারিত আরও বলা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটা ইনভার্টেড কমা, একজনের উক্তি ইনভার্টেড কমা দিলাম। এরপরে যে বিষয়টা হয়েছে এখানে তুমি যদি খেয়াল করো যে এখানে রিপোর্টিং ভার্বটা আছে, তো রিপোর্টিং ভার্ব আছে, এই সেন্টেন্সটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হোক বা যাই হোক, একটা সেন্টেন্সের যখন তোমার ইনভার্টেড কমার ভেতরে আসবে তখন ওই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা অবশ্যই আমরা কী করবো বলো তো, আমরা ক্যাপিটাল লেটারে দেবো। তাহলে এখানে এই হ্যাবের এইচটা অবশ্যই কী হবে, ক্যাপিটাল লেটারে হবে, অর্থাৎ এখানে এরকম আসবে, দেখো এইচভিই এটা আসবে হ্যাভ। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার। ওকে, তাহলে এটা একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এখানে আমাদের আবার কী আসবে বলো তো, প্রশ্নবোধক চিহ্ন আসবে। আমরা এটা খেয়াল করবো যে প্রশ্নবোধক চিহ্ন বসবে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর এখানকার এইচটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার করতে হবে। ওকে, এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা দেখো, এখানে অবশ্যই কক্সেস, এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে, সি বড় হবে এবং বাজারের বি বড় হবে। আসলে দুইটাই ক্যাপিটাল লেটার কেন হলো, যখন কোনো স্থানের নাম বা কোনো কিছুর নাম একাধিক ওয়ার্ড মিলে একটা নাম নির্দেশ করবে তখন অবশ্যই কি করব, আমরা নামের একাধিক শব্দের প্রত্যেকটা শব্দেরই প্রথম লেটারটাকে ক্যাপিটাল করব। এটা অবশ্যই কি করব, মনে রাখব। উদাহরণ হিসেবে আমরা যদি আরও দু একটা দেখি, দেখো যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউয়ারটা দেখো, তাহলে যে এই একটা নাম নির্দেশ করার জন্য এতগুলা লেটার ব্যবহার করা লাগতেছে, অতএব এখানকার প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। এছাড়া আমরা যদি আরও বলি লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ, দেখো এখানে ওয়ারের ডাব্লু বড়, লিবারেশনের এল বড়। একইভাবে আর একটা যদি বলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজের এলও ক্যাপিটাল হবে, মুভমেন্টের এমও ক্যাপিটাল লেটার হবে। ওকে, তাহলে দেখো এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। অ্যাকচুয়ালি এখানে অ্যাপোস্ট্রফি কেন বসলো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। কক্সেস বাজারে এখানে কেন অ্যাপোস্ট্রফি বসে এই বিষয়টা আমাদের জানা দরকার, যে আসলে এখানকার নিয়মটা কি।
এখানকার নিয়মটা জানার জন্য আমাদের যে বিষয়টা সম্পর্কে জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে পজেসিভ, এই ওয়ার্ডটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পজেসিভ, পজেসিভ, পজেসিভ কি যেন মনে আছে তোমাদের? ওই যে আমরা এর আগে শিখছিলাম যে হুজ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই পজেসিভ, যেটার বাংলা অর্থ কার। অর্থাৎ আমরা যদি একটা প্রশ্ন করি যে কার কলম, এখানে প্রশ্ন করার পরে কলমটা যার তার উত্তর আসবে। তো উত্তর হিসেবে মনে করো যে কলমটা রাজুর ছিল, তাহলে তোমরা কি বলো যে রাজুর কলম এইটা। তাহলে কার দিয়ে প্রশ্ন করলে এখানে উত্তর পাওয়া যায় রাজুর। তো এই রাজুর এর ইংলিশ কি? রাজুর ইংলিশ হচ্ছে রাজু অ্যাপোস্ট্রফি এস, রাজুস। তার মানে নাউনের পজিটিভ গঠন করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয় এবং তারপরে একটা এস ব্যবহার করতে হয়, এটা আমরা জানি। গুড। তো এখানে কক্সেস, এখানে কেন অ্যাপোস্ট্রফি হলো? তাহলে বাজারটা কি আসলে কক্সের? এটা ঠিক আছে, চলো দেখি তো এটা আসলেই কক্সের বাজার কিনা। তো এটার এই কক্সেস বাজার নামকরণের ইতিহাস জানলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে বাজারটা আসলেই কক্সের কিনা। অ্যাকচুয়ালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্তার নাম ছিল হিরাম কক্স। 1790 সালের দিকে বর্তমান যেটা কক্সবাজার, তৎকালীন পালঙ্কি নাম ছিল জায়গাটার। অর্থাৎ পালঙ্কি নামক স্থানে, যেটা মোটামুটি কক্সবাজার এরিয়ার মধ্যেই, পালঙ্কি নামক স্থানে এই হিরাম কক্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল শরণার্থীদের পুনর্বাসনের জন্য। তো এই হিরাম কক্স শরণার্থীদের পুনর্বাসন করার জন্য ওখানে একটা বাজার প্রতিষ্ঠা করে। তো বাজার প্রতিষ্ঠা করলে তখন এই প্রতিষ্ঠিত বাজারটার নাম বলতো সবাই কক্স সাহেবের বাজার, কক্স সাহেবের বাজার। তো এই কক্স সাহেবের বাজার থেকে কাল পরিক্রমায় এটা কক্সের বাজার হয়েছে এবং কক্সের বাজার থেকে আমরা এখন ডাকি এটাকে কক্সবাজার। তাহলে দেখো এখানে কক্সের বাজার, কক্সের বাজার এইটা, তাই না? আচ্ছা গুড, কক্সের বাজার। তাহলে প্রশ্ন যদি করি কার বাজার, তাহলে উত্তর কি আসে? কক্সের বাজার। এর এটা লিখলাম কি কক্স। এখন কক্সের, এই যে রাজুর, এর জন্য যেরকম অ্যাপোস্ট্রফি এস দিতে হলো, ঠিক একইভাবে এই কক্সেস বাজারের জন্য আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ এই বাজারের মালিকানাটা বা উত্তরাধিকার এটা হচ্ছে কক্সের, এটা এমন বোঝাচ্ছে। মূলত এটা একটা অ্যাপোস্ট্রফি এস এবং এটা একটা পজিটিভ কেস অ্যাকচুয়ালি। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে কেন আমরা কক্সের পরে এস ব্যবহার করব। ওকে, তারপরের দিকে যদি আগাই দেখো যে এখানে আস্কড হাসান আছে। হাসান একটা ক্যাপিটাল লেটার, হাসান একটা নাউন, তাহলে অবশ্যই হাসানের প্রথমটা আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব এবং এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবো। কেন ফুল স্টপ দেবো? কারণ এই পর্যন্তই কিন্তু শেষ হয়ে যাচ্ছে যে আস্কড হাসান, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়েই সেন্টেন্সটা শেষ হচ্ছে। অনেক সময় এমন হবে যে এই যে হাসান অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা রিপোর্টিং ভার্বের আগে থাকতে পারে। দ্যাট মিন্স হাসান আস্কড এভাবে থাকতে পারে। এমন থাকলে আমরা আস্কড এর পরে ফুল স্টপ ব্যবহার করতাম, আর যেহেতু এখানে শেষ ওয়ার্ড হচ্ছে হাসান, এই কারণে এখানে আমরা হাসানের পরে ফুল স্টপ ব্যবহার করছি। ওকে চলো তাহলে পরের সেন্টেন্সটা আমরা পড়ব। আই হ্যাভ নেভার গন দেয়ার রিপ্লাইড কামাল। অর্থাৎ কামাল উত্তর দিল আমি কখনোই সেখানে যাইনি। তাহলে এই যে এই সেন্টেন্সটা কে বলতেছে বলো তো? অবশ্যই কামাল বলতেছে। তাহলে আগের সেন্টেন্সটা প্রশ্ন করছিল কামাল, আর এই সেন্টেন্সটার উত্তর, আগের প্রশ্নটা আর আগের বার প্রশ্ন করছিল হাসান, আর এইবার প্রশ্নের উত্তর দিচ্ছে কে বলো তো? কামাল। যেহেতু নতুন একজন মানুষ সম্পন্ন, তাহলে এইটাকে আবার আমরা ইনভার্টেড কমার মাঝে রাখবো। তো ইনভার্টেড কমার মাঝের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা অবশ্যই কী হয়ে যাবে? ক্যাপিটাল লেটার হবে, এটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা আই, প্রোনাউন আই, অর্থাৎ আমি অর্থে আই যেখানেই বসুক না কেন এটা অবশ্যই কী হবে? ক্যাপিটাল লেটার হবে। বাট আই একটা ক্ষেত্রে কিন্তু স্মল লেটার হতে পারে। সেটা কখন? যখন মনে করো আইটা ইংরেজি বর্ণমালার একটা বর্ণ হিসেবে আমরা প্রকাশ করে থাকি। যদি এমন বলে থাকি যে আই ইজ এ ভাওয়েল অফ বেঙ্গলি অ্যালফাবেট, অর্থাৎ বাংলা বর্ণমালার একটা স্বরবর্ণ হচ্ছে আই, তখন কিন্তু ওই আইটা স্মল লেটার থাকতে পারে। তখন যদি সেটা সেন্টেন্সের মাঝের দিকে আসে, তাও যদি সেন্টেন্সের প্রথম দিকে আসে তবু ওটাকে কী করতে হবে? ওটাকে কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আর যদি সেন্টেন্সের মাঝের দিকে আসে আই, তখন ওটা কী হবে? ওটা অবশ্যই স্মল লেটার হতে পারে।
অর্থাৎ এখানে সবচেয়ে জোরালোভাবে মনে রাখবো যে আই প্রোনাউন হিসেবে যেখানেই বসুক সেন্টেন্সের শুরুতে, মাঝে, শেষে যেখানেই বসুক না কেন সেটাকে আমরা ক্যাপিটাল লেটার করব। ওকে, তাহলে দেখো এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে আমরা আবার এখানে ইনভার্টেড কমা দিব। তারপর এখানে কি করব, এখানে যেহেতু সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে তাহলে সেন্টেন্সটা অ্যাসার্টিভ। তোমরা এখানে ভাবতেছো মনে হয় ফুল স্টপ হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ হলে ফুল স্টপ হয়, কিন্তু না, কেন হবে না? কারণ এখানে রিপোর্টিং ভার্বটা একটা ডিরেক্ট স্পিচের শেষে আছে। যখনই রিপোর্টিং ভার্ব ডিরেক্ট স্পিচের শেষে থাকবে তখন অবশ্যই আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কমা ব্যবহার করতে হবে, রিপোর্টিং ভার্বের আগে। কোনোভাবে আমি এখানে ফুল স্টপ ব্যবহার করতে পারবো না। আর যদি এমন হতো, মনে করো রিপ্লাইড কামাল, অর্থাৎ কামাল রিপ্লাইড, এই অংশটা, এই রিপোর্টিং ভার্বটা যদি সেন্টেন্সের একদম শুরুতে থাকতো তখন আমরা কি করতাম, আমরা রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করতাম। আমি এরকম একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি, তাহলে তোমাদের বুঝতে বেশ সুবিধা হবে। দেখো, মনে করো এই সেন্টেন্সটা এরকম না থেকে কিন্তু এমন থাকতে পারতো যে কামাল রিপ্লাইড আই হ্যাভ নেভার গন দেয়ার, এভাবে থাকতে পারতো। যদি এভাবে থাকে, দেখো এবার রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের শুরুর দিকে আছে, তখন আমরা রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করব। এখানে ইনভার্টেড কমা দিতাম, তারপরে এখানে ইনভার্টেড কমা দিয়ে শেষ করতাম, তখন এখানে ফুল স্টপই কিন্তু বসে যাবে। বাট এই ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্ন। এক্ষেত্রে কী হয়েছে যে রিপোর্টিং ভার্বটা যখন সেন্টেন্সের শেষে আছে, অর্থাৎ সেন্টেন্সের শেষে থাকুক বা মাঝে থাকুক, তখন রিপোর্টিং ভার্বের আগে আমরা কী ব্যবহার করবো বলো তো? কমা ব্যবহার করব। এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। ওকে, তাহলে রিপ্লাইড কামাল উত্তর দিল, অর্থাৎ এখানে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে, সেন্টেন্সের এখানে ফুল স্টপ। আর কামাল একটা নাম, যখনই প্রপার নাউন আসবে তখনই অবশ্যই সেটার প্রথম লেটারটা অবশ্যই কী হয়ে যাবে? ক্যাপিটাল হয়ে যাবে। এরপরে আবার সেন্টেন্স শুরু হয়ে গেছে, দেখো, বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস। এটা তো এই সেন্টেন্সটা কে বলতেছে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করব। দেখো, বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, এখানে এই লং ফর এই শব্দের বাংলা অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। তাহলে যেহেতু এটার কামাল অর্থ বোঝাতে চাচ্ছে এমন যে আমি স্থানটা পরিদর্শন করার আকাঙ্ক্ষা রাখি, ইচ্ছা করি, আমার খুব ইচ্ছা যে স্থানটা পরিদর্শন করব। যেহেতু এমন অর্থ দিচ্ছে, তার মানে আমরা এখানে বুঝতেই পারতেছি যে এখানকার যে সেন্টেন্সটা ছিল, যে স্পিচটা ছিল, এটা কামাল বলছে। একইভাবে এই পরের যে সেন্টেন্সটা সেটাও কিন্তু কামাল বলছে। এটা আমরা পরের অংশটা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি পরের অংশ না পড়ার আগে কেন বুঝলাম? কারণ ওই যে পড়াটা পড়ে নিয়েছি, তোমাদেরকেও কিন্তু বলা হয়েছে যে অবশ্যই অ্যান্সার করার আগে এই প্রশ্নটাকে তোমরা 2-3 বার ভালো করে পড়ে নিবা। তাহলে দেখো এখানে পরে কি বলতেছে, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার, সেইড হাসান। দেখো, তাহলে আমার গত বছর সমুদ্র সৈকতটা পরিদর্শন করার একটা সুযোগ হয়েছিল। সেইড হাসান বললো, তার মানে এই সেন্টেন্সটিকে বলতেছে হাসান বলতেছে। হাউ চার্মিং দ্য সিনারিজ, দৃশ্যটা কি মনোমুগ্ধকর। তার মানে এই স্থানটা, এই সমুদ্র সৈকতের দৃশ্যটা কি মনোমুগ্ধকর, এটা বলতেছে। তো এখন যদি খেয়াল করি যে এই সেন্টেন্সটা কে বলতেছে, এটা কিন্তু হাসান বলতেছে, এবং পরের অংশটাও কে বলতেছে, হাসান বলতেছে। আর এখানে ঠিক একইভাবে কী হয়েছে, এই অংশটা আমি যদি একটু মার্ক করি, দেখো যে এখানে রিপোর্টিং ভার্ব মাঝে রয়েছে, এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উক্তি এই পাশেও রয়েছে, এবং এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উক্তি আবার এই পাশেও রয়েছে। যখন এরকম হবে তখন আমি এই পাশের অংশ যেরকম একটা ইনভার্টেড কমা দিয়ে আটকে ফেলেছি, ঠিক একইভাবে আমাকে পরবর্তী অংশটাও আবার ইনভার্টেড কমা দিয়ে কী করতে হবে? আটকাতে হবে। অর্থাৎ এই পর্যন্ত আমরা ইনভার্টেড কমা দিয়ে দেবো। ওকে, গুড। তো এখন ইনভার্টেড কমার ভেতরের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই ক্যাপিটাল হবে, এই কারণে বাটের বি কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই যে আই একটা প্রোনাউন, তাহলে অবশ্যই এটা সেন্টেন্সের যেখানেই বসুক না কেন আমি অর্থে ব্যবহৃত হচ্ছে, অতএব আই ক্যাপিটাল হয়ে যাবে। আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, এটা দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে বাট যদিও দিয়ে, তবে এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ, এই কারণে এই সেন্টেন্সের শেষে কী বসবে? অবশ্যই ফুল স্টপ বসবে। এটা আমরা মাথায় রাখবো যে একটা সেন্টেন্স অ্যাসার্টিভ হলে তার শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। তাহলে এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করি।
ওকে, এরপরের অংশ এটা দেখলাম যে সেইড হাসান, হাসানের উক্তি, অতএব এটা আরেকজনের উক্তি যেহেতু শুরু হয়ে গেছে, আমরা আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু করব এবং অবশ্যই আই ক্যাপিটাল লেটার হবে, এটা মনে রাখবো। ইনভার্টেড কমার ভেতরের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই ক্যাপিটাল হবে, সেটা যে ওয়ার্ডই হোক না কেন। তাহলে আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার। দেখো এখানে সেন্টেন্স শেষ হয়ে গেছে, তো এখানে আমরা কি করব, ইনভার্টেড কমা ব্যবহার করব। যদিও এই একই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টেরই পরের ডিরেক্ট স্পিচ হচ্ছে হাউ চার্মিং দ্য সিনারিজ, কিন্তু কথা কি এই যে একই নিয়ম যে যখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মাঝখানে থাকবে এবং বাম পাশে এবং ডান পাশ উভয় পাশে ডিরেক্ট স্পিচ থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে বাম পাশের অংশকেও একটা ইনভার্টেড কমা দিয়ে আটকে ফেলবো, ডান পাশের অংশটাকেও একটা ইনভার্টেড কমা দিয়ে আটকে ফেলবো। ঠিক একইভাবে যখন রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শেষে বা মাঝে আসবে, তখন এই রিপোর্টিং ভার্বের আগে আমাকে কী করতে হবে, কমা ব্যবহার করতে হবে। কেন? কারণ এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ। যদিও আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষ হয় ফুল স্টপ দিয়ে, কিন্তু এখানে ফুল স্টপ কোনোভাবে ব্যবহার করা যাবে না। তাহলে এটা কিন্তু একটা কনফিউজিং এরিয়া, যে এখানে মনে হয় ফুল স্টপ হবে, মনে হয় ফুল স্টপ হবে, এমন মনে হতে পারে, কিন্তু না, অ্যাসার্টিভ হওয়ার পরেও এটা কী হবে, কমা হবে। কেন? কারণ রিপোর্টিং ভার্বটা ডিরেক্ট স্পিচের পরে রয়েছে। ওকে, চলো তাহলে পরের অংশ যেটা আসে, এটাও এই সেইড হাসান, হাসানই বলছে, তো হাসান একটা নাম, আমরা অবশ্যই এইচকে ক্যাপিটাল করব। এর পরের অংশ যেহেতু আবার হাসানের, তাহলে এটা কি হয়ে যাবে, আবার শুরু হয়ে যাবে ইনভার্টেড কমা, এবং ইনভার্টেড কমার ভেতরের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার আমরা ক্যাপিটাল করব। তাহলে হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এখন এখানে ব্যবহার করব একটা নোট অফ এক্সক্লামেশন। অ্যাকচুয়ালি নোট অফ এক্সক্লামেশন কেন বসবে, কারণ এটা একটা আশ্চর্যজনক সেন্টেন্স। দেখো হাসান বলতেছে যে দৃশ্যটা কি মনোমুগ্ধকর, অর্থাৎ সমুদ্র সৈকতের যে দৃশ্য সেটা খুবই মনোমুগ্ধকর, এটা বলতেছে, এবং সে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করছে এই ভাবটা প্রকাশ করার জন্য। অতএব এখানে আমাদেরকে অবশ্যই নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে হবে, এবং সেন্টেন্সটা যেহেতু শেষ আমাদেরকে ইনভার্টেড কমা দিয়ে কী করতে হবে বলো তো, অবশ্যই আটকে রাখতে হবে। তো এই ছিল আমাদের ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশনের যে ক্লাসটা। তোমাদের প্রতি আমার অবশ্যই উপদেশ থাকবে, একটা প্রশ্নই তোমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করে যাবা, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কমন পড়বে, অর্থাৎ প্রশ্ন যাই হোক এখান থেকে তোমরা খুব সহজভাবে অ্যান্সার করতে পারবা। আর এটার ইনডিরেক্ট স্পিচটা তো একদম সহজ, শুধুমাত্র সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ ব্যবহার করব, কোথায় কোথায় কমা ব্যবহার করব, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা, এবং আপার কেস কখন ব্যবহার করব, অর্থাৎ ক্যাপিটাল লেটারটাকে কখন ব্যবহার করব, এই বিষয়গুলো আমাদের মোটামুটি জানা আছে। তোমরা শুধুমাত্র একটা ডিরেক্ট স্পিচ এবং একটা ইনডিরেক্ট স্পিচ প্র্যাকটিস করে যাবে, তাহলে আশা করা যায় কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, শাকিলস একাডেমিক এর পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের কাছে একান্ত চাওয়া থাকবে তোমাদের শিক্ষণের পুরো সময় জুড়ে শাকিলস একাডেমিক কেয়ারকে পাশে রাখবে তোমরা। এজন্য তোমাদের নিজেদেরকে পেজটা ফলো রাখতে হবে, এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধবী যে আছে তাকে অবশ্যই কী করবা, পেজটা ফলো করতে বলবা। তাহলে আমরা এখানে দেখা যাবে শিক্ষা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ইজি ক্লাস, এবং কনফিউজিং এরিয়া নিয়ে কনফিউশন কীভাবে ক্লিয়ার করতে হয়, কোন পয়েন্টটাকে কীভাবে বুঝতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা সুন্দর ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদেরকে দোয়া করি এবং প্রত্যাশা রাখি যে তোমরাও ভালো রেজাল্ট করবে এবং তোমরা পরীক্ষা ভালো দেবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।